আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আর বেশি কথা না বলি, চলো আমরা অহনা গল্পটা শুরু করি। ময়না বলবো আফা, কিন্তু এখন এখান থেকে পালাতে হবে। অহনা বলল আচ্ছা। অহনা উঠে দাঁড়ায়। ঘরটার চারদিকে দেখে তেমন কিছুই চোখে পড়ে না। ময়না দেখতে পায় পাশের দেওয়ালে একখানা ছবি আটকানো। এমন পরিত্যক্ত জায়গায় ঘরটিতে ছবি আটকানো থাকার কথাই না। অহনার ময়না ছবিটিকে খুঁটিয়ে দেখতে থাকে। অহনার সন্দেহ হয় এটা নিয়ে, ছবিটা অনেক ভারী, হাত দিয়ে সরাতে পারছে না। মনে হচ্ছে কয়েক হাজার বছর ধরে ছবিটা এখানে রয়েছে। ময়না আর অহনা দুইজনে মিলে একসাথে ছবিটাকে টেলে সরাই। মুহূর্তেই চোখে মুখে বিষাদ নেমে আসে। অপরদিকে অহনার বন্ধু অহনার ঘর থেকে রুমালটা খুঁজে পায়। টিকু হাতে নিয়ে সেটা দিয়ে ঘাম মুছে। ঘাম থেকে পানির কণাগুলো রুমালে লাগতেই সেখানে কিছু লেখা ফুটে উঠে। টিকু ভয়ের কোটে সেটা হাত থেকে ফেলে দেই। ভাই আমাকে বাঁচাও, ভূতের রুমাল দিয়ে মুখ মুছে ফেলছি ভুল করে, এখন আমার কি হবে? টিকু চোখমুখ বন্ধ করে থাকে। সবাই তার কথায় নজর দেই। এরা মাথায় থাপড় মেরে বলল, আমার থেকে বড় ভূত আর একটাও নেই। আমাকে বই না পেয়ে একটা রুমালে বই পাচ্ছিস কেন? চোখ খুল। টিকু বলল, আমি খুলবো না, রুমালের ভিতরে ভূত আছে। হেরি হাতে নেই রুমালটা, দেখলো সেখানে তেমন কিছু না, একটা লেখার বড় বাড়ি। হেরি উল্টে পাল্টে দেখলো আর বলল, তেমন কিছু না, লেখাটা আগের ছিল। তুই খেয়াল করিসনি টিকুর বাচ্চা? রুমিও দেখলো, হ্যাঁ। বলল, হ্যাঁ এটা তেমন কিছু না, কিন্তু খটকা লাগছে। হেরি ইচ্ছুক হয়ে তাকায়, কি মনে হচ্ছে তোর? রুমি বলল, হ্যাঁ কেমন অদ্ভুত লাগছে আঁকাগুলো, আরো দেখ ও গোছালো অক্ষর। আমার মনে হয় কেউ এই রুমালের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করছে। হেরি বলল, দেখতে হবে। টিকু তাহলে ঠিক বলছে, পানি লাগাই লেখাটি ফুটে উঠেছে। আমাদের দেখা উচিত আরো কোনো সূত্র পাই কিনা। তারা রুমালটার উপরে পানি ডাললো, আরো কিছু লেখা ফুটে উঠলো। লেখা ছিল ফুলের বাগান। লেখাগুলো বুঝতে পারছিল না কেউ আসলে কি বোঝানো হয়েছে। এর মধ্যে রুস্তম ঘরে প্রবেশ করে ওদের হাতে রুমালটা দেখেই বলল, এটা ময়নার রুমাল, তার বাড়ি থেকে পেয়েছে। তখন সবাই জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানেন? আর এখানে বড় বাড়ি দ্বারা কি বোঝানো হয়েছে? রুস্তম বলল, পাশের এলাকার বড় বাড়ি রয়েছে, অহনা ওই বাড়ির কথা বলছিল, ময়নার শ্বশুর বাড়ি ওইটা। হেরি বলল, তার মানে এইটাই সংকেত। আমরা ওই বাড়িতে গেলেই পরবর্তী সংকেতের উদ্দেশ্য বুঝতে পারবো। চলো সবাই। রুস্তম যেতে চাইলে সবাই তাকে না করে। তাকে বাড়িতে রেখে চারজন রওনা দেয়। রাস্তার মানুষকে জিজ্ঞাসা করে বাড়ির ঠিকানা নেই। বাড়ির গেটে প্রবেশ করতে দারোয়ান আটকায় তাদের, কিন্তু তাদের পোশাক আশাক দেখে ঢুকতে দেয় বাড়ির ভিতরে। কলিং বেল চাপতেই বয়স্ক একজন মহিলা দরজা খুলে দেয়। বড় গলায় কাউকে ডেকে বলল, আফা বাহিরে মেহমান আছে, দেখা যান। একজন মধ্যবয়স্ক মহিলা এগিয়ে আসেন, ভ্রুকুচকে থাকায় চারজনের দিকে। কারা তোমরা? টিকু কিছু বলতে চাইলে রুমি তার হাত দিয়ে হাত চেপে ধরে ইশারায় চুপ থাকতে বলে। তারপর হিরি বলল, আমরা ময়নার বন্ধু। চাকর মহিলাটি সুর টেনে বলল, ওমা কই কি, মাইয়া মানুষের আবার ছেলে বন্ধু? আর কি যে দেখার বাকি আছে। মধ্যবয়স্ক মহিলাটি বলল, রুনি তুই চুপ থাক, রান্না করে যা। তারপর চারজনের দিকে তাকিয়ে আবার বলল, কেমন বন্ধু? ময়নার তো তেমন কোনো বন্ধুই ছিল না। রুমি বলল, আমরা ওর ছোটবেলার বন্ধু, আমরা ওর থেকে বয়সে বড় ছিলাম, কিন্তু একসাথেই খেলতাম, সেখান থেকেই পরিচয়, খবর নিয়ে দেখতে পারেন। বর্ধ মহিলাটি বলল, ঠিক আছে, তোমরা কি জানো না ময়না আর নেই আমাদের মাঝে? তখন রুমি বলল, জানি তো। কথাটি বলতেই হেরি তাকে থামিয়ে দেই। আসলে ওর কথা মনে পড়ছিল, এখানে ওর অনেক স্মৃতি আছে, তাই আপনাদের বাড়িটা ঘুরে দেখতে আসলাম। মহিলাটি বলল, ঠিক আছে দেখো তবে। মহিলাটি উঠে একজন কাজের লোককে তাদেরকে নাস্তা দিতে বলে চলে যায়। এরা রেগে যায়, বড় লোক হয়েছে যে, কি মনে হয় মাথা কিনে নিয়েছে, কিভাবে কথা বলতে হয় তাও ঠিক করে জানে না। এই মুহূর্তে রাগ করলে চলবে না, আসল কাজটা আমাদেরকে করতেই হবে, খুঁজে বের করতে হবে অহনাকে। পুরো বাড়িটা খুঁজে দেখা যাক কে কি পাই। তারা সবাই মিলে বাড়ির আনাচে কানাচে দেখতে থাকে, এক একজন এক এক দিকে ঘুরে দেখতে থাকে। এরি আবিষ্কার করে ফুলের বাগান। রুমালটা বের করে দেখে বাম দ্বিতল, কথাটির মানে বুঝতে পারছে। বাড়িটার দিকে তাকাই, বাম পাশের উপরে তলায় চোখ দেই, একটি জানালা দেখতে পাই। আর উপর দিকে অহনা ছবির পিছনে একটা দরজা খুঁজে পাই, যেটা দেখে পুরোই অবাক হয়ে গেছে।
ময়নাকে বর্ষা দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরটা অন্ধকার। কিছুক্ষণ হাতড়ে চলতেই অন্য একটি দরজার সামনে হাজির হই। বাহির থেকে আটকানো সেটা। অহনা অনেক চেষ্টা করে খোলার জন্য, বিফল হয়ে পড়ে। পিছনে তাকিয়ে দেখে সুহেল বুকের সাথে হাত দুটো বাস করে দাঁড়িয়ে আছে। ময়না বয়ে অহনার সাথে লেপটে যায়। অহনা বর্ষা দেই, কিছু হবে না ময়না, বই পেও না। সুহেল কাকরোশ গলায় বলল, তোদেরকে ছেড়ে রাখাই আমার উচিত হয়নি। বারবার হতাশ করছিস আমাকে, এবার দেখবি আমি কি করি। বলে কেবলাকে ডাক দিয়ে বলে, ময়নাকে ধর, আমি এটাকে সামলাই। পুনরায় ওদেরকে আগের ঘরটায় নিয়ে যাওয়া হয়। চেয়ারের সাথে দুইজনকে শক্ত করে বেঁধে রাখা হয়। সুহেল অনেকটা হিংস্র হয়ে যায়। অহনার সামনে এগিয়ে আসে, ময়নার দিকে তাকিয়ে বলল, তোর সামনে তোর ছোট বোনের এমন হাল করব, পরের বার আমার উপর কথা বললেও তোর বই হবে। ময়না কেঁদে উঠে, ছেড়ে দাও ভাই, আমার বোনকে ছেড়ে দাও। সুহেল বলল, ধরবো কি ছাড়ার জন্য, আজকে ওকে নিয়ে নাস্তাটা সেরে নেব। সুহেল শয়তানি একটা হাসি দিয়ে উঠে অহনার দিকে এগিয়ে আসে। অহনা ছুটার জন্য ছটফট করতে থাকে। এই মুহূর্তে তাকে সাহায্য করার কেউ নেই। দূরে থাক আমার থেকে, অহনা চিৎকার করে কথাটি বলে। আর অহনা উচ্চ সুরে বলে, তোকে দেখতেও আমার খুব ঘৃণা লাগে। সুহেল বলল, এত অহংকার ভালো নয়। তোমার অহংকার যতক্ষণ না আমি ধুলোয় মিশে দিচ্ছি ততক্ষণ আমি শান্তি পাবো না। অহনা বলল, এত কনফিডেন্স, তাহলে মনে রাখ আমাকে বাঁচাতে সে আসবেই, তখন কুল কিনার খুঁজে পাবি না, সেটা নিয়ে বয়ে আসি আমি। সুহেল বলল, দেখিয়ে দেই তাহলে আমার কনফিডেন্সের মাত্রা, দেখি কে তোকে বাঁচাতে আসে। অনেকক্ষণ অপেক্ষা করছি, আর না, কাজ সব শেষ দিতে গিয়ে তোমার কাছে আসতে পারিনি, আর এখন আমার জীবনের লক্ষ্যটাই পূর্ণ হবে। সুহেল এগিয়ে আসে অহনার দিকে। ওইদিকে ময়না কেঁদে মরছে, ছুটতে পারছে না। সুহেল অহনার কাছাকাছি এসে শরীরের ঘ্রাণ নেই, এত সুন্দর ঘ্রাণ, আমি মুগ্ধ। বিমৃথম মেয়েদের শরীরের ঘ্রাণ আমার অনেক প্রিয়, তোমারটা আরো প্রিয়। অহনা বলল, তুই একটা কাপুরুষ, অসহায়িত্বের সুযোগ নিচ্ছিস। সুহেল বলল, ইস, এভাবে বলো না, তবে বলতে ইচ্ছা করলে বলো, আমার এসব গায়ে লাগে না। অহনা চোখ মুখ খিসে। সোহেল তার শরীরে হাত দিতেই তার চোখ যায় জানলার দিকে। এক জোড়া চোখ বাহির থেকে দেখছে তাদের। সোহেল বলল, কে ওখানে? হন্তদন্ত হয়ে জানলার কাছে যাই, কেবলাকে ডেকে বলে, বাইরে গিয়ে দেখো কে ছিল। আমি শিওর বাহির থেকে কেউ আমাদেরকে দেখছিল। পরপর অহনার দিকে তাকাই, আগুনের সাথে জ্বলছে যাচ্ছে তার চোখ। অহনার দিকে এগিয়ে আসতেই ফোনে কল আসে। সোহেল ওই পাশ থেকে কথাগুলো শুনে অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে আসতে যত বাধা পড়ে, চিন্তা করো না, 20 মিনিটের মধ্যেই আমি আসছি। সোহেল বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। অহনা কেঁদে উঠে ময়নার দিকে তাকিয়ে বলল, মেয়েদের সবচেয়ে বড় শত্রুকে জানো? ময়না বলল, কে আপা? অহনা বলল, তার নিজের শরীর। ময়না ফেল ফেল করে তাকিয়ে থাকে, বুঝতে পারেনি সে। উত্তর পাওয়ার জন্য চেয়ে রইল অহনার দিকে। অহনা নাক মুখ টেনে বলল, এই শরীরের জন্যই বারবার নরপশুদের খোরাক হতে হয়। এই শরীরের লালসার জন্যই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেদের কি করে রক্ষা করব, যেখানে নিজের শরীরটাই শত্রু? ময়না চুপ হয়ে থাকে। কথাগুলো সম্পূর্ণ মানে এতক্ষণে বুঝতে পারছে। সত্যিই তো, মেয়েদের দুর্বলতাই তার শরীর। এই শরীরের জন্যই সে বাইরে বের হতে পারে না। আর আমাদের বাংলাদেশে তো এখন এটাই হচ্ছে। 2 দিন পর পর ধর্ষণের নিউজ শোনা যাচ্ছে, তা আবার অল্প বয়সের মেয়েদের, যাদেরকে দেখলে আপনি মায়ায় চকলেট দিবেন, তাদেরকে স্বীকার করছে কিছু নরপশু। কিন্তু তাদের কোনো উচিত বিচার হচ্ছে না বাংলাদেশে। এটা যদি দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে হইতো, তাহলে ওই সব নরপশুদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাইতো না। তো এসব নিয়ে কথা বললে শেষ হবে না। এইটাই দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো আমরা অনেকক্ষণ কথা বলছি, চলেন আবার আমরা গল্পেতে ফিরি। কেবলা বাহিরে গিয়ে দেখে নেই হেরিকে। 6 জন শক্তপুক্ত লোককে ডেকে নিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই। হেরিকে ডাকতে এসে সবাই বিপদে পড়ে। 4 জনকেই বেঁধে নিয়ে যায় তালাবদ্ধ ঘরটাতে। হেরি তখন চিৎকারের শব্দ পেয়েছিল ঘরটিতে, তাই জানলায় উকি দেয় সোহেল সেটা দেখে নেই। অহনাকে যেখানে বাধা হয়েছিল সেখানে নিয়ে যায়, সবাইকে একসাথে বেঁধে। অহনা আরো অবাক হয়ে বাকিদেরকে দেখে, তোরা এখানে আসলি কিভাবে? রুমি বলল, তোকে খুঁজতে এসেছিলাম।
কিন্তু এরা দেখে নেই। অহনা বলল, কেন এটা করতে গেলি? কেন তোরা এখানে আসতে গেলি? এবার তোদের সবার কি হবে? হেরি অভয় দেই, সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করে নেব, একটা না একটা উপায় বের হবেই। ময়না উঠে বলে, পারবো না, এবার আমরা সবাই শেষ। বাকি মেয়েদের মতো আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সময়ের সাথে সাথে। ইরা ভয়ে বলল, কি বলছো তুমি? আরো মেয়ে মানে? ময়না বলল, আমি ঠিক বলছি, এসব তো চলছে আরো 30 বছর আগ থেকেই। আলতাফ জহুরু মানে আমার শ্বশুর এসব করছে। অহনা ময়নার দিকে অবাক হয়ে তাকায়। পুরো ঘটনাটা আমাদেরকে বলো, এমন কি হয়েছিল যার জন্য তোমাকেও ছাড় দেয়নি? ময়না বলল, শুনো তাহলে। ময়না বলতে শুরু করে, আমার বাবা একজন সাধারণ মানুষ,